এনসিপির আমি শুলে চড়াতে চাই না, কারণ এরা অবভিয়াসলি কম বয়স, নতুন এসেছে। কম বয়স, কিন্তু তাদের যে প্রতিবাদের ভাষা, তাদের যে ভূমিকা, এগুলি তো অনেকটাই বড় দলগুলোকে বিব্রত করে। সে জায়গাতেই বিব্রত তখনই হয় কারণ আপনি যখন অন্যায় করবেন, সেই অন্যায়টার বিরুদ্ধে কেউ যখন দাঁড়াবে তখন আপনি বিব্রত হবেন। যারা সাধারণ এবিসি বুঝে পলিটিক্সের, তারাও বুঝবে। আপনি 5 বছর পিছাবেন এই সরকার, তার 5 বছর পরও এই ফ্লোতে কি থাকবে রাজনীতি? হ্যাঁ, বিএনপির এই মানুষ ভোট দিবে কোথায় বলেন তো, আমাকে বলেন। এর মাঝে কি আর কোনো কিছুর এর মধ্যে আর 5 বছরে কিছু হবে না, এটা তো শিশু হবে। বিইং ইউ আর এনসিপি, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না যে বিএনপি বা জামাত ওই আগের মতো মানে লেতর ফেতর করে আপনি যাকে খুশি তাকে নমিনেশন দিবেন আর তাকে সবাই ভোট দিবে, এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দিন 5 তারিখ শেষ হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস সরকার এখন যেভাবে যাচ্ছে, অনেক কিছুই খারাপ হচ্ছে, পলিটিক্যাল দিক দিয়ে অনেক দিক দিয়ে ল্যাকিং হয়ে যাচ্ছে, সব কিছু দিক দিয়ে, বাট হি ইজ ট্রাই টু বিল্ড আপ এ স্ট্রাকচার ফ্রম নাও টু 10 years, 15 years, 20 years টাইম, যাতে আমাদের কোনোদিন ফল ব্যাক করতে না হয়। ধরো ফাইজান খান, আপনার কাছে যদি আমি বলি যে তারা তো 24-এর চেতনাটাকে ধারণ করেই কিন্তু মানুষকে স্বপ্ন দেখিয়েছে যে না, আমরা রাজনীতিতে একটা পরিবর্তন চাই। আওয়ামী লীগ, বিএনপি দেখেছি, জামাত ইসলামকেও আমরা দেখছি এখন এগুলি বাদ দিয়ে আমরা নতুন করে মানুষকে একটা নতুন ধারা রাজনীতি দেখাতে চাই, নতুন বাংলাদেশ দেখাতে চাই। সেখানে কি একটা বড় হোঁচট খাচ্ছে না যে এই একটা আছে, একটা মতামত আছে যে তাদের আসলে রাজনীতি করাটাই উচিত হয়নি, তারা হয়তো অন্যভাবে থাকতো, তাহলে হয়তো তারা অনেক উপরে থাকতে পারতো। তাদের এই সিদ্ধান্তগুলি আসলে কোনোভাবে ভুল হচ্ছে কিনা, নাকি তারা আসলে সঠিক ট্র্যাকে আছে বলে মনে করেন? ধন্যবাদ সাইফুর। ফার্স্ট অফ অল, আমি আজকে যে নিউজটা আমরা শুনলাম হেডলাইনে, তো ওটা দেখে আমার একটা কথা, নিউজটা শুনে আমার একটা কথা মনে পড়লো যে গরু ঘাস খায়, দুধ দেয়, সাপ দুধ খায়, বিষ দেয়। এটা হলো খাবারের দোষ না, আসলে এটা হলো স্বভাব আর আমাদের জাতের দোষ, নাম্বার 1। এই কথাটা এই জন্য বললাম যে ফরাদ ভাই বলছিল যে আপনি বলছিলেন আগে আমার ক্রেডিটটা দিতে দেন এনসিপিকে। আমি স্পেসিফিকলি কাউকে বলছি না। আজকে আপনি, আমি, ফয়জুল্লাহ ভাই, অন্যান্য বড় বড় যারা বিএনপিতে আছেন, যে জামাতে আছেন, যারা যেখানে আছেন, ইভেন এনসিপির যারা আছেন, তারা আজকে সবাই কথা বলতে পারছে, যে যেখানে যেতে পারছে, পরিবারের সাথে দেখা করতে পারছে। হু হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ, হু ওয়াজ অন দ্য ফ্রন্ট, on the ground level, exactly, and who has implement এই পুরা জিনিসটা, স্টুডেন্টরাই, এনসিপি। আপনি কি, আমরা আজকে কথা বলছি, আমার মনে হয় না এনসিপি, যে আজকে আমি একটা নিউজ দেখলাম 500 আপনার ল এনফোর্সমেন্ট, 250 সাংবাদিক আর 50 জন এনসিপি, এটা আমাদের কাছে খুব বড় একটা নিউজ হয়ে আসছে। বাট আপনি যদি স্পেসিফিকলি আপনি এনসিপি যে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, এটা তাদের কাছে খুব একটা ম্যাটার হবে না। দ্য রিজন ইজ, তারা যে এত বড় একটা কাজ করে আসছে, সেই কাজের পরে যে নেক্সট স্টেপটা, বিইং এ এনসিপি একটা দল হিসাবে এসেছে, তারা কিন্তু আজকেই বা এই ইলেকশনে কিন্তু তারা কোনো ফোকাস করছে না। দে হ্যাভ এ ফিউচার প্ল্যান, দে হ্যাভ এ ব্রাইট ফিউচার প্ল্যান। মানে আপনি বলছেন সামনের যে ইলেকশন, এটার মধ্যে কি তাদের কোনো সংসদে যাওয়ার কোনো প্রত্যাশা? আমি আমার পার্সোনাল ওপিনিয়নে, they will be the one of the pillar, they will be the one of the pillar, but তারা, আমি যতটুকু বুঝি, এই জেনারেশনে যারা এখন আসছে, যারা পলিটিক্সে নেমেছে, যারা এত বড় একটা আওয়ামী লীগ, শেখ হাসিনাকে যখন তারা উইদিন 45 মিনিটস দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, they must have a magic things, they must have something, যেটা আমরা এখানে বসে কিন্তু অনেক কিছু প্রেডিক্ট করতে পারবো, আমরা এখানে বসে কিন্তু অনেক কিছু আমরা বলে দিতে পারবো। আসলে আজকে যা বলছি, যা করছি, যা দেখছি, আজকে আপনিও আমরাও টক শোতে বসে আছি, জাস্ট বিকজ অফ দোজ পিপল, দোজ স্টুডেন্ট। না, এটা তো সবার এই ব্যাপারে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু তাদের পরবর্তীকালে রাজনৈতিক যে ভূমিকাগুলো তারা রাখছে, সেখানে কি কোনো ভুল দেখেন না? কারণ আমি সেই জায়গায় আপনাকে বলছিলাম, অবস্থানে চলে আসা, জামাত ইসলামের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে চলে আসা, এবং তাদের পক্ষ থেকে কেউ উপদেষ্টা পর্ষদে থাকা। আচ্ছা, আপনার এই কথাটা আপনাকে আমি থ্রো করি, আপনার প্রশ্নটা আপনাকে আমি থ্রো করি। লেটস হাইপোথেটিক্যালি আমি কোয়েশ্চেনটা করি। মনে করেন আমি এনসিপি, ফর ইনস্টেন্স এক্সাম্পল দিচ্ছি, আপনি জামাত বা বিএনপির যেই একজন হন,
ওয়াই এম আই, আপনি কিভাবে এটা নিচ্ছেন যে আমার সাথে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, আমরা অ্যাডজাস্ট করতে পারছি না, এনসিপি অ্যাডজাস্ট করতে পারছে না? এটা কি আওয়ামী লীগ পারছে অ্যাডজাস্ট করতে? সরি, বিএনপি পারছে অ্যাডজাস্ট করতে এনসিপির সাথে? জামায়াত পারছে অ্যাডজাস্ট করে? তাদের কি কোনো ল্যাকিং আছে কিনা সেটা কি আমরা জানি নাকি? সেটা নিয়ে কি আমরা যদি মানে ভার্বাল যে ওয়ার যদি দেখি, জি, সেটার থেকে যদি আমরা দেখি যে অন্তত পক্ষে বোঝা যাচ্ছে তাদের মধ্যে কোনো সম্পর্ক তেমন ভালো নাই। নাই তো অ্যাকসেপ্টেন্সি নাই, অ্যাকসেপ্টেন্সিটা নাই। আপনাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, বিইং ইউ আর এনসিপি, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি যদি একটা ওপিনিয়ন দিচ্ছি এনসিপি হয়ে, আমি একটা ডিসিশন নিতে যাচ্ছি আমার দেশের জন্য, আমি এটা জেনারেল স্পিকিং বলছি। আমি বিএনপি বা আমি অন্য দলীয় যে নেতা হয়ে আমি বসে আমি নিতে পারছি না, না এই স্টুডেন্টের কাছ থেকে আমি কেন নিব? ওয়াই? আমার অ্যাকসেপ্টেন্সি পাওয়ারটা একটু কম। আপনার কোশ্চেনটা আমি আপনার কাছে দিলাম, তাহলে আপনি কেন আমাকে নিচ্ছেন না? ইফ আই এম রং, বিং ইজ এনসিপি, ইফ আই এম রং, আমি যদি ভুল হই, ওয়াই ডোন্ট ইউ গিভ মি অ্যান অপরচুনিটি টু কারেক্ট মি? আমার কারেকশন করার মতো আপনাদের কাছে তো ওয়ে আছে, আপনারা তো বড় বড় পলিটিশিয়ান, বড় বড় এত অভিজ্ঞ আপনারা। তারাও কি মনে করেন যে অভিজ্ঞদের কথা শুনে তারা কি মনে করেন সেটা যদি আপনি বলেন, আমি তো মনে করি আমি মিস্টার রিয়াদ সেদিন বলছিল তাদের নিজেদের মধ্যে তো যতটুকু নিজেরা যারা আছে তাদের মধ্যে তো ঐক্য নাই এখন। আজকে পত্রিকাতে যা দেখলাম যে এখানে একটা বিষয় আছে, যদি একটু মানে আপনি যদি অ্যালাউ করেন, সেটা হচ্ছে যে এনসিপি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল জনগণ দলমত নির্বিশেষে এই বৈষম্য বিরোধী হিসেবে সবাই অ্যাকসেপ্ট করেছে এবং তাদের প্রতি সহানুভূতি, ভালোবাসা সব আছে। যখন এনসিপি মনে করলো যে আমি ভাগ নিয়ে বসবো, মানে রাজনীতি তো একটা এখানে দেয়া নেয়া পাওয়া অবদান রাখার জায়গা, ওই জায়গাটায় কেউ কাউকে কিন্তু কনসিডার করে না। ততক্ষণ করে যদি আমার আদর্শের সাথে সিমিলারিটি সামথিং থাকে, যেটা আমি আমার আগের পয়েন্টে বুঝাতে চেয়েছি যে জামাত হয়তো কিছুটা তাদেরকে সফট কর্নার দেখাতে চেয়েছে বা বিএনপিও দেখাবে অনেক ক্ষেত্রে, কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা কিছু কিছু বক্তব্য দিয়ে নষ্ট করেছে। কয়েকদিন আগে মুজিববাদকে বলতে গিয়ে জিয়াবাদ বললেন, এই একই নেতা। জিয়াবাদের সাথে মুজিববাদের তো তুলনা হয় না, মুজিবুর রহমানকে নিয়ে। তো এই কাজগুলো করে তারা কিন্তু নিজেরাই নিজেদের জায়গাটাকে নষ্ট করে ফেলেছে। এগুলোকে শুধুমাত্র আপনি কি পলিটিক্যাল শুধুমাত্র ভার্বাল কি বলে ডিবেট পর্যন্ত রাখার কোনো সুযোগ আছে কিনা, নাকি? না, একদমই না। অফকোর্স এটা আপনি ডিবেট পর্যন্ত কেন থাকবে? আপনি যদি ওই, কারণ আমরা যা দেখছি এই যে যেমন ইশরাক হোসেন এখন বলছে সে মেয়র পদ তাকে আদালত থেকে দেওয়া হচ্ছে, কিন্তু তাকে মন্ত্রণালয় থেকে বুঝে দেওয়া হচ্ছে না। এটা নিয়ে একটা সাংঘর্ষিক মুখোমুখি অবস্থানে চলে গেছে। তার মানে তাদের মধ্যে একটা ভালোবাসার যে একটা সম্পর্ক ছিল, নাই, যে সাথী হয়ে যুদ্ধ করেছে, সেই জায়গায় তারা নাই। এটা আপনি কার দোষ দিবেন? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কার দোষটা দিবেন তাহলে? হু ইজ দ্য মেইন প্রবলেম হিয়ার? ফরহাদ ভাই, হু ইজ দ্য মেইন প্রবলেম ইন ইয়োর ওপিনিয়ন? ইউ আর দ্য মোস্ট এক্সপেরিয়েন্স এন্ড থিং। আমি এইটার উত্তরটা আমি জানতে চাই। আপনার কাছে কি মনে হয়, মানে আপনি কিভাবে এটা দেখেন? মানে এখানে কি অন্য কেউ এর জন্য দায় দিতে আর কোনো সুযোগ রয়েছে? কারণ বিএনপি বলছে যে আমাদের রাইট, আবার এখানে উপদেষ্টার একজনের দাবি করা হচ্ছে বা দায় দেওয়া হচ্ছে, উপদেষ্টা আসিফ মাহমুদ, সে স্থানীয় সরকার মন্ত্রী, সেই এখানে হস্তক্ষেপ করছে, ইশরাককে ইয়ে দিচ্ছেন। এখন ইশরাক হোসেনের এভাবেও মেয়র হওয়ার বিষয় পেছনেও যথেষ্ট সমালোচনা রয়েছে। এখন অনেকটাই যেভাবে পারছে সেভাবেই কিন্তু হস্তক্ষেপ করছে এবং দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। একটা হযবরল অবস্থার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইশরাক হোসেন আমার যেটা মনে হয়, মানে সে যথেষ্ট পপুলার নেতা, সে তার নিজেকে সে প্রুফ করেছে নানান আন্দোলনের মধ্যে দিয়ে, আওয়ামী লীগের সময় থেকে গিয়ে অ্যারেস্ট হয়ে সবকিছু করে। তো সে যখন এই কোর্টের রায় আসলো, সে বলল যে সে কিন্তু বলে নাই যে আমি মেয়র হয়ে যাব। সে বলছে যে এটা দলের সাথে সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব হব কি হব না। কারণ যদি যুক্তি দিয়ে দেখা যায় যে তারাই কিন্তু আগে বলছে যে এটা একটা রিগড ইলেকশন, এই ইলেকশনটা কোনো ফেয়ার ইলেকশন ছিল না, কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল, এটা রিগড ছিল। তো রিগড ইলেকশন হিসাবে পুরো রেজাল্টটাই বাতিল হয়ে যাওয়ার কথা, এক। দ্বিতীয়ত তার যে টার্ম থাকে 5 বছরের যে টার্ম, ইটস অলরেডি ফিনিশড। আমরা এখন ধরতে পারি যে হ্যাঁ এখন কোনো সরকার নাই বা আমার মনে হয় ইশরাক যতটা না বিতর্কিত হতে চাচ্ছে না, বিএনপি চাচ্ছে শহরের উপর তার আধিপত্য আরেকটু বিস্তার করতে, বা যেই জায়গায় তারা মনে করতেছে যে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, তাহলে আমাদের ঢাকা শহরের মেয়রের জায়গাটা নেওয়া উচিত।
আর যে কোনো আন্দোলনই কেন মানুষের উপর এসে পড়বে। ইশরাকের আন্দোলনকে ঘিরে সুন্দর আন্দোলন হচ্ছে, আমি দেখতেছি নাচ গান হচ্ছে, ব্যান্ড পার্টি হচ্ছে, কনসার্ট হচ্ছে, এই আন্দোলনটা আমি খারাপ ভাবে দেখছি না, এটা একটা সুন্দর প্রতিবাদ আমার মনে হয়েছে। কিন্তু অলরেডি নগর ভবনের সব দরজায় তালা দিয়ে দিয়েছে, সব কাজ বন্ধ, মানে রাস্তা বন্ধ, তালা বন্ধ। এনসিপির যে আজকে কম মানুষ আসে, আমার মনে হয়েছে যে এটা হইতে পারে যে এনসিপি এমনভাবে চিন্তা ভাবনা করছে যে সব সময় আমরা আন্দোলনে নামলে তো একটা বদনাম হয়ে যায় যে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি, এটা করেছি, সেই করেছি, আমরা তো জনগণের পক্ষের শক্তি, তো বদনাম না হওয়ার জন্য এমন হইতে পারে যে ওরা কম মানুষ এসেছে, সেটা কুড বি তাই বলে সাংবাদিক থেকেও সংখ্যা কম হতে পারে। আরো একটা কথা আমি মনে করি যে সব সময় কেন এত আন্দোলন করেই সরকারের কাছে সঠিক জিনিসটা আমাদের চাইতে হবে, যেই জিনিসটা কিনা সরকার নিজে একবার বললেই করে দেওয়ার কথা না। আবার এদিক দিয়ে আবার 24-এর আন্দোলনের পরে যেই জিনিসগুলো হয়ে যাওয়া উচিত ছিল, যেগুলো সরকার ভুলে গেলেও তাদেরকে রিমাইন্ডার দেওয়ার পরে হয়ে যাওয়া উচিত, সেগুলোর জন্য রাস্তায় বসে গরমের মধ্যে 3 দিন ধরে সবার কেন বসে থেকে না খেয়ে আন্দোলন করতে হবে? আওয়ামী লীগের ব্যাপারে তো সবাই একমতই ছিল, হঠাৎ করে এই জায়গায় এসে বড় দল হিসাবে বিএনপি দেখা গেল নানান কিছুতে অন্য অনেক দলের সাথে মিলছে না। তো তারপরেও আরো একটা বিষয় যেটা ফয়জুল ভাই বললো যে শিবিরের বিরুদ্ধে হঠাৎ করে একটা কমেন্ট দেওয়া, এনসিপি অনেকে শত্রু হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো, তো সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এটা কমেন্টটা ছিল আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেবের, তো তিনি তো এখনো এনসিপি বলা যায় না, স্টিল সে উপদেষ্টা, এনসিপি তো জয়েনও করেন, কারণ একই লজিকে আরেকদিকে এনসিপি সাহেবের কমেন্ট যদি হয় যে এটা বিএনপির কমেন্ট না, তাহলে ওইটা ইয়ের কমেন্ট, এনসিপির কমেন্ট না, রাইট? তো এনসিপিরও আমার মনে হয় অনেকে হয়তো এই কমেন্টে খুশি নাও হতে পারে না, সেজন্য তো আবার এদের পদত্যাগও দাবি করেছে উপদেষ্টা হিসেবে, ছাত্র পক্ষ হয়ে যারা উপদেষ্টা মণ্ডলী তাদের পদত্যাগ। আর এনসিপির আমি শুলে চড়াতে চাই না, কারণ এরা অবভিয়াসলি কম বয়স, নতুন এসেছে, কম বয়স, কিন্তু তাদের যে প্রতিবাদের ভাষা, তাদের যে ভূমিকা, এগুলি তো অনেকটাই বড় দলগুলোকে বিব্রত করে। সে জায়গাতেই বিব্রত তখনই হয় কারণ আপনি যখন অন্যায় করবেন, সেই অন্যায়টার বিরুদ্ধে কেউ যখন দাঁড়াবে তখন আপনি বিব্রত হবেন। আর যদি কেউ আপনার হাসনাত আব্দুলের কথা বললো, হাসনাত আব্দুলের কথা যদি বলি, সে কুমিল্লাতে গিয়ে আপনি জানেন যে সেখানে বলেছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, যে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেল। এরপর আজকে ওই বিষয়কে সূত্র করে যারা দুদু সাহেব বলেছে যে আমরা প্রস্তাব করে দিলে এনসিপি সব ভেসে যাবে। এই জায়গাটা আমি একটু কথা বলি। আসলে শামসুজ্জামান দুদু ভাই, আমি ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে চিনি। উনি কিন্তু খুব ভদ্র এবং স্নেহপ্রবণ, যেহেতু উনি আমাদের চেয়ে বয়সে অনেক বড় ছিলেন, তখনই উনি আমাদেরকে খুব স্নেহ করতেন, এবং দুদু ভাইয়ের ব্যবহারের জন্য ওনাকে আমি মনে রাখি এখনো, এত সফট। কিন্তু আমি আসলে বুঝতে পারলাম না উনি হয়তো কেন, দুদু ভাই যেটা বলেছেন এটা অন্য ল্যাঙ্গুয়েজে বলা যায়, অর্থাৎ উনি যেটা বুঝাইতে চাইছেন বা চেয়েছেন সেটা কিন্তু অন্য একটা ভাষা দিয়েও বোঝানো যায়। তো আমি বলছি কি, দুদু ভাইকে যেভাবে আমি চিনি, ওনার ব্যক্তি চরিত্র, ওনার সৌন্দর্য, কথাবার্তার মধ্যে যে নান্দনিকতা, তার সাথে ঠিক এই বাক্যটা যাচ্ছে না, এটা আমার একটা খটকাই লেগেছে। তবে আমি যেটা বলেছি যে কোনো দলকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। আর আরেকটা জিনিস যেটা বলবো, আমাদের রিয়াদ ভাই খুব চমৎকার বলেছেন, কথা বলেন না তো ভালোই বললেন, দেখলাম এত চমৎকার। আর আমাদের রিয়া ভাই, ফায়জার ভাই, তো এখন থেকে আমরা পেয়ে গেলাম আরো কিছু, আমি ঘোষণাই দিয়ে দিলাম। রাইট, আমি যেটা বলতে একটু জানতে, আমি মানে এই জায়গায় একটু ইশরাকের ব্যাপার বলবো। খোকা ভাইয়ের ছেলে এবং সাদেক হোসেন খোকা ভাই অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, আমি অবশ্যই বলবো। এত পপুলার লিডার, উনি মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় যুদ্ধ করেছেন, কসবা আখাউড়াতে। তো অনেক সফট স্পিকিং, উনি কোনোদিন উচ্চস্বরে কথা বলতেন না, কাউকে আঘাত দিয়ে কথা বলতেন না। এবং ইশরাক ছেলেটির মধ্যেও, আমি ছেলেই বলবো, অনেক ছোট ইঞ্জিনিয়ার, ব্রিলিয়েন্ট ছেলে, তার মধ্যেও কিন্তু অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ আমি কখনো দেখিনি। আমার যেটা একটা আহ্বান থাকবে, যেখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এবং তার একটা ক্লেইম আছে, সেই ইলেকশন হয়েছিল, যে ইলেকশনটা উনি যেটা বলবো রিগড ইলেকশন, ইট ওয়াজ নট দ্য প্রপার ইলেকশন এক্স্যাক্টলি টু elect the proper candidate। তো সেই জন্য এই জায়গাটাতেই তার একটা দাবি। এখন তার দাবি অনুযায়ী, এখন এটাকে আইনি কোনো জটিলতা না থাকলে যদি এটা হয়, এটা হওয়া মানে যদি তাকে তার পক্ষে রায় যায় বা আইনি
প্রক্রিয়ায়, তাহলে এটাতে আমার মনে হয় বাধা সৃষ্টি করাও ঠিক হবে না। আর আরেকটা জিনিস আগামী বলে রাখি, এটা ফ্যাক্ট যে নির্বাচন যদি কালকেও হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই জায়গায় যদি আমি একটু শেষ করে ফেলি, এই জায়গায় যদি কেউ বলে যে না বিএনপি ক্ষমতায় যাবে না, এটা ঠিক না। আমি তো গ্রামে যাই, আমি গ্রামের গ্রাউন্ড লেভেল চেক করি, তো সেখানে বিএনপির মধ্যেও কিন্তু দুই দলের মধ্যে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, তারপরে ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায় ভাগ আছে, কিন্তু তারপর ইলেকশনে না, ইলেকশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। না, আমি এটা শেষ করি। নির্বাচন হলে যে বিএনপি ক্ষমতায় যাবে এটা কিন্তু দিবালোকের মতো সত্যি। যদি নির্বাচন এখন হয়, পিছিয়ে দেওয়া, এখন পিছিয়ে দিলে পিছিয়ে কত যে দিন উদ্দেশ্যে দিবেন? পিছিয়ে দেওয়া হচ্ছে তার সেই উদ্দেশ্যের পেছনের আসল উদ্দেশ্য না সাগর ভাই, আপনি বিএনপি পিছিয়ে দিলে কত? কোনোভাবে বিএনপি জনপ্রিয়তা, এটা অনেকের না না পারসেপশন। না, আপনি পিছিয়ে দিলে কত দিবেন? আমি আজকে একটা কথা বলি, আইড লাইক টু মেক দ্য প্রেডিকশন ভেরি ক্লিয়ারলি, যেটা আমি বলতে চাই, আপনি 5 বছর পেছান, তারপরে বিএনপি ক্ষমতায় আসবে। যারা সাধারণ এবিসি বুঝে পলিটিক্সের, তারাও বুঝবে। আপনি 5 বছর পেছাবেন এই সরকার, তার 5 বছর পরও ইলেকশন দিলে এই ফ্লোতে কি থাকবে রাজনীতি? হ্যাঁ, বিএনপির এই মানুষ ভোট দিবে কোথায় বলেন তো, আমাকে বলেন। এর মাঝে কি আর কোনো কিছুর এর মধ্যে আর 5 বছরে কিছু হবে না। এটা তো শিশু হবে, এই শিশু তো সলিড খাবার খেতে পারবে না। আপনি এটা কি এটা সহজ নাকি এত কিছু? মানুষ তো ভালো মানুষ, মানে আর বিএনপি কিন্তু অনেক অনুদল হয়ে গেছে। এটা কি হওয়ার সম্ভাবনা আছে কিনা যে 5 বছর অন্তত পক্ষে এনসিপির মতো বা অন্যান্য যেসব, হ্যাঁ, তারা একটা ফুটিং পাবে, এক্স্যাক্টলি, তারা একটা কন্ট্রিবিউশন, তারা একটা ভালো ফুটিং একটা পাবে। কন্ট্রিবিউশন তারা তার অর্থ কি এই যে বিএনপি ক্ষমতা আসাকে তারা রুখতে পারবে? এটা পারবে না। তো এখন তারা একটা পিছিয়ে দেওয়ার ফুটিং পাবে। উদ্দেশ্য, আমিও চাই there should have a particular exactly protesting voice in the parliament to have some seats in the parliament by NCP. That's the reason. That's the reason the NCP is now creating and building. Maybe হইতে পারে, কিন্তু fact is that ফাইজুল ভাই, আপনার তো চুপ থাকলে হবে না। আপনি এখন থেকে নির্বাচন 5 বছর দিলে হলো বিএনপি মাস্ট কাম আফটার দ্য ইলেকশন। দিস ইজ দ্য পিকচার। অ্যান্ড এনসিপি যদি ভালো করে সাগর ভাই, তাহলে এরা অপোজিশনে থাকবে। Exactly. এবং আমরা তো এটাই চাই। উই নিড এ ভেরি স্ট্রং, in a sense formidable opposition in the parliament, so that a unique debate can be happen between the treasury bench and the opposition bench. 2 মিনিট। আমাদের এটা কি বলে, আমাদের ক্রিকেট প্লেয়াররা অনেক আগে টেস্ট, ওই বিশ্বকাপের টেস্ট সিলেকশন ম্যাচে ওরা গিয়ে বাদ হয়ে আসতো আর কি। ওরা বলতো যে আমরা আমাদের টার্গেট শুধু বিশ্বকাপে খেলা, জেতা না। আমরা খেলতে পারলেই হলো, আমরা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এই জিনিসটা কখনোই আমার কাছে ভালো লাগে না, শুনতে পচা লেগেছে। খেলতে গেলে জিততে যাও, এটা হচ্ছে খেলা। এখন এনসিপি আসছে, তারা নতুন একটা দল তৈরি করেছে, সেই দল এখন বেবি, আরো 10 বছর পরে পূর্ণতা পাবে। এইসব 10 বছরের পরিকল্পনা, 15-20 বছরের পরিকল্পনা আমার মনে হয় না এখন ছেলেরা করে। আপনারা যত এদেরকে অবহেলা করেন, দে আর অলরেডি তাদের স্টেক ইন দ্য পাওয়ার। তো এটা তো তারা প্রুফ করেছে, রাইট? তো তার মানে কি আপনি মনে করছেন তাদের এই প্রুফ করেছে কিভাবে আপনি বলছেন এটা আমি জানি না, কারণ ওনার কথা শুনে আজকাল তাদের ডেমনস্ট্রেশন লোকসংখ্যা, আমি বলতেছি দে আর ইন পাওয়ার, মানে দে আর ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তাদের স্টেকস, রাইট? তাদের পার্টনাররা বা তাদের কমনিয়েরা এনসিপি বা বৈষম্য বিরোধী থেকেই তো আসা। যদিও বৈষম্য বিরোধী, আমি বলছি যে সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জে তারা ঢুকেছে, সামনে নির্বাচন কেন্দ্রিক তাদের রাজনৈতিক চ্যালেঞ্জটাতে তারা আর কতটুকু আসলে প্রাপ্তিযুক্ত হবে তাদের সামনে। ফরহাদ ভাই যেমন বললেন যে বাম দলরা কখনো গ্রামে যায় না, রাইট? তাদেরকে বাম দলের ধারাতেই তাদেরকে, না, এনসিপি তো অলরেডি তারা এই কিছুদিন আগে তাদের আলোচনা, তাদের দল গঠন সবকিছু শেষ করার পর তারা যখন তাদের এরিয়াতে ক্যাম্পেইন করতে যাচ্ছে, তখন তাদেরকে ধরে ধরে মারা হতেছে, থ্রেট দেওয়া হচ্ছে। ক্যাম্পেইন করতে একজনের মাথা ফুলায় দেওয়া হইলো যে হাতিয়ার, রাইট? তো এরপর আবার সার্জিস গেল ঠাকুরগাঁওয়ে, সেখানেও সে নানান ধরনের বড় দলের বাধার সম্মুখীন হয়েছে। তো বড় দল যারা বসে আছেন ওইসব জায়গায়, তারা ইলেকশনের আগেই মনে করছেন যে আমরা জিতে গেছি, আমরাই পাওয়ারে। এখন অন্য কেউ আসলেই তারা সেটা সহ্য করতে পারছে না। আরে ভাই, ইলেকশন হবে, সবাই একসাথে ইলেকশন করবে, জনগণ যারা চাবে সে আসবে। আর সংস্কার বলতে আমরা কি বুঝি? কোন ক্রিমিনাল যেন না আসতে পারে, এমন কোনো আইন যাতে বলবৎ না থাকে যেটা
নির্বাচন কমিশনের মধ্যেই হোক, তার ফাঁক ফোকর দিয়ে যেন কোনো ভুল লোক, দুর্নীতিবাজ লোক যেন দেশের ক্ষমতায় এসে সেটাকে মানে না বসে সেটাকে যেন বাজে না করতে পারে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর ফয়জুল হক আপনার কাছে যদি যাই, যে জনাব রিয়াদ যেটা বললেন যে তারা চায় একটা সংস্কারের বিষয়ে, মোটামুটি সংস্কার হলে পরে যে প্রত্যাশা নিয়ে 24 হয়েছে সেটাই, সেই সংস্কারের আমরা 8-9 মাসেও কিন্তু সংস্কার প্রয়োজন নিয়েই কথা বলছি, সংস্কার তো এখনো হয়নি। সরকারের রোলটা আসলে কি হতে পারে, কি হচ্ছে? আসলে আমার কাছে খুবই দুঃখজনক যে সরকার কিন্তু সর্বোচ্চ, বিশ্বের মধ্যে বলতে পারেন যে বিশ্বের মধ্যে সর্বোচ্চ জনসমর্থন নিয়ে এই সরকার টিকে আছে, এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ তো এখন অপ্রাসঙ্গিক, তো এই দেশেই নাই, তো সেই জায়গায় সবাই কিন্তু তাকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে আমাদের কোনো জবাবদিহিতা ওই অর্থে লাগবে না। প্রথম 3-4 মাস তো কেউ কাউকে জানতেই চায় না কিভাবে তারা কি করবে না করবে। তো সরকারের এটা একটা বড় ব্যর্থতা যে তারা এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়াটাকে যে মানের নিয়ে আসা উচিত ছিল সেটা তারা পারে নাই। তবে তারা চেষ্টা করছে, সেটা কোনো ঘাটতি নেই, আমি সেটা অবশ্যই হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আপনি দেখেন, এই যে একটু আগে আপনারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতেছিলেন যে ইশরাক সাহেব, এটা আমি মনে করি সরকারের সৃষ্ট একটা জটিলতা। এটা সাধারণ জনগণ, তুমি এখানে চট্টগ্রামের একজনকে ঘোষণা দাও, আবার একে ঘোষণা দাও, আবার চরমনার পিসাবকে ঘোষণা দাও না, এই যে লেজুগুবুরে অবস্থার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। ডাইরেক্ট আওয়ামী লীগ এখান থেকে একটা যেই কারণে আওয়ামী লীগ যাওয়ার পরে তো আপনার সাংবিধানিক প্রক্রিয়াটাকে সবকিছুই যথাযথ ফলো করে কোনো কিছু হচ্ছে না, হওয়ার পরিবেশ তো নাই, কারণ আওয়ামী লীগকে বিতাড়িত করাই তো হয়েছে একটা ভিন্ন প্রক্রিয়ায়। তো এই জায়গাটা একদম ঘোষণা এভাবেই থাকা উচিত ছিল যে সবগুলোকে, যেহেতু ফেসিবাদ নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, ওদের প্রতিনিধি থাকবে না, ওটা ক্যান্সেল করে ইমিডিয়েট আপনি ইলেকশন দিয়ে দিবেন যে উপজেলা, জেলা, ইউনিয়ন সবগুলোতে, এবং জাতীয় ঐক্যমত গঠন করে প্রয়োজনে সবার সাথে যে আমরা এটা ক্যান্সেল করব ওই শর্তে যে ইমিডিয়েট ইলেকশন দিয়ে সেখানে আপনাদের লোকগুলোই, দেশপ্রেমিক লোকগুলোকে নিয়ে যাব। তারা কিন্তু সেটা করতে পারেনি। এখন ব্যর্থ হয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে যে যেখান থেকে পারছে সে সেখান থেকে কোর্টে যাচ্ছে, কোর্ট আবার তার গ্রাউন্ড থেকে তাকে তো একটা রায় দিতে হবে, রায় একটা দিয়ে দিচ্ছে, সেটা আবার নির্বাচন কমিশনে যাচ্ছে, কমিশন আবার ওয়েট করতেছে আর একজন আর পারমিশনের জন্য যে শপথ দিব কি দিব না। আমি মনে করি সরকার এই জায়গাগুলোতে নিজেরাই এই জায়গাটা তৈরি করেছে, এবং এখান থেকে এখন আর বের হওয়ার রাস্তা নেই, সহজ সরল হইতে আর কোনো রাস্তা নেই, রাস্তা একটাই, আপনি যাদের ক্ষেত্রে ঘটাইছেন আল্লাহ আল্লাহ কইরা তাদেরকে শপথ দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার এখন যে মেয়রের জন্য যে দাবিদার ইশরাক, আমি বলে করি যে যদি এটা আপনি চট্টগ্রামকে হালাল করতে চান তাহলে ঢাকাতে ইশরাককে মেয়র করতে হবে, যদিও সেটা আমি ফ্রম মাই হার্ট আমার এখনই চাওয়ার প্রয়োজনীয়তা আছে কি নাই সেটা না, বাস্তবতা এটা বলছে। একই উপায়ে চরমনার, যৌক্তিকভাবে একই উপায়ে চরমনার যে নায়েবে আমির যে আপনার ফয়জুল করিম সাহেব মুফতি, উনি অনেক জনপ্রিয় চরমনায়, উনি সেকেন্ড হয়েছে সেখানে, আমি বারবার বলেছি ওনাকে শপথ কেন লেন্দি করা হবে, দাড়ির কারণে, টুপির কারণে, ইসলামিক দল করে সেই কারণে, এই বৈষম্য বন্ধ করতে হবে, তাকেও ঘোষণা দিয়ে দেন, তখন জনগণ এটাকে সহজে নিয়ে নিবে। কিন্তু যেই জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু এনসিপির বিরোধী কেউ না, এনসিপি একটা দল, হি হ্যাজ রাইট টু মানে গো টু দ্য পাওয়ার, তার তো এটা রাইট আছে, তার তো সেটা অধিকার, সে অধিকার সে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের, আমি একটু তার সাথে আর্গুমেন্ট করতে চাই আমাদের ফরহাদ ভাইয়ের সাথে, যে তিনি বলেছিলেন যে কোনো একটা পার্টি হয়তো চলে আসবে, আমার কাছে একটু এইখানে কনফিউশন আছে, সেটা হচ্ছে পার্টি আসবে ঠিকই, কিন্তু পার্টিকে বেস্ট পিপল চুজ করতে হবে। 5ই আগস্টে এই একটা পরিবর্তন কিন্তু হয়েছে সাগর ভাই, আপনাকে বিশ্বাস করতে হবে যে বিএনপি বা জামাত ওই আগের মতো মানে লেতর ফেতর করে আপনি যাকে খুশি তাকে নমিনেশন দিবেন আর তাকে সবাই ভোট দিবে, এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দিন 5 তারিখ শেষ হয়ে গিয়েছে। আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে, বড় দল, আসার দাবি রাখতেই পারে, কিন্তু তাকে আসতে হলে দেশের মধ্যে সৎ, যোগ্য, মানে দুর্নীতিমুক্ত, নির্ভীক, দেশপ্রেমিক, ভারত বিরোধী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শক্তিশালী ধর্মভিত্তিক মানুষদের পক্ষে, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদেরকে সাপোর্ট করে যারা মানুষের যে ভালোবাসা অর্জন করতে পারবে সেই লিডারদেরকে দিতে হবে। এখন যদি অহংকার বোধ থেকে সেই জায়গায় তারা না দেয়, তাহলে তারা একজন খুদে মানুষের কাছে অপরাজিত হবে। দেখবেন, আমি বিএনপিকে ইঙ্গিত করছি। ফর এক্সাম্পল, আপনি ধানের শীষের প্রতীক দিলেন, লোকটা হয়েছে বামপন্থী, নাস্তিক্যপাতি, ভারতের দালাল, তাবেদার, এই দালালদেরকেই তো আমরা 5 তারিখে তাড়িয়েছি। তো একই জনকে আপনি যখন দিবেন, জনগণ বলবে ভাই এই লোকটা হলো ভারতের দালাল, এ দেবো না। আপনি তখন বিএনপি বড় ধানের মোটা নিয়ে আসলেও ভোটটা সে পাবে না, তখন কি হবে, দুর্বল একটা পার্টির প্রার্থীও সেখানে ভালো থাকলে সে হয়ে যাবে। আমি সেজন্য বলছি বিএনপি আর জামাত নাই, বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই। আজকের টকশোতেও আমি নৈতিকতার জায়গা থেকে আমি বলতে পারি না যে এই দলটাই মাস্ট ক্ষমতায় আসছে, কারণ এটাও আমাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে তাহলে নৈতিকতার প্রশ্নে। আমি বলতে পারি আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি,
বেস্ট একটা নির্বাচন দিয়ে জনগণের কাছে সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিদেরকে তুলে দেন, তাদের মধ্য থেকে সংসদ হবে। সেই সংসদে হতে পারে আমাদের দল বিএনপি আসতে পারে, হতে পারে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, কিংবা ভিন্ন এনসিপি বা যারা এখানে আছেন আমাদের ভাইরা যে যুবকদের প্রশংসা করলেন, আমি তো তাদেরকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। তারা ক্ষমতায় আসতে পারলে আমাদের আপত্তি কোথায়? তাদের আসা উচিত। কিন্তু দেশের প্রয়োজনে আমাদের একটা জিনিস সাগর ভাই একটু খেয়াল করেন, অনৈক্যের জায়গাটা কিন্তু সাগর ভাই তৈরি হয়ে গেছে। 5 তারিখের আগে আপনি যত টকশো করেছেন সবগুলোতে দেখবেন একটা জাতীয় ঐক্যমত ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমি ব্যক্তি হাসিনার কোনো মানে বিরোধী ব্যক্তি না, আমি ব্যক্তি আওয়ামী লীগের একজন সমালোচক সেটা না, আমি আওয়ামী ফ্যাসিজমের সমালোচক, আমি আওয়ামী শেখ হাসিনা যে ফ্যাসিজম করেছে তার সমালোচক। সেই জায়গা থেকে আমার মনে হয় অনৈক্য তৈরি হয়েছে। এই অনৈক্যটাও ভিনদেশি দালালরা তাবেদাররা ঘটাচ্ছে, ঘটিয়ে আগামীর রাজনীতিতে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। এই জায়গায় বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, এনসিপি সবাইকে এক হয়ে ওদেরকে রুখতে হবে, না হয় বাংলাদেশ আবার সমস্যার মধ্যে জর্জরিত হবে। ধন্যবাদ আপনাকে। জনাব ফাইজান খান, 2 মিনিট আপনার জন্য। আপনি গভর্নমেন্টের রোলটাকে কিভাবে দেখেন? আসলে গভর্নমেন্ট সময় মতো নির্বাচন দিতে পারবে বা পারবে কি পারবে না, নাকি তাদের কোনো ইচ্ছারও এখানে ব্যত্যয় হতে পারে বলে মনে করেন? গভর্নমেন্ট টাইম মতো নির্বাচন দিবে, ওইখানে যারা বসে আছে যেমন এই যে নতুন করে এখন আরেকটা ইস্যু তুলল যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এই সরকারের তো চয়েস ছিল। এটা কি আসলেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করবার অথবা আরেকটা ইস্যু তৈরি করে? আসলে হয়েছে কি সাইফুল সাহেব, এখানে এটার সাথে আমি আরেকটু লিঙ্ক নিয়ে বলি, যদিও আমি এটার সাথে ম্যাচ করে না, তারপরও মানে 5ই আগস্টের পরে যে বড় বড় ডিপার্টমেন্টগুলো, দ্য টপ লিডার, দ্য টপ পার্সন ওই জায়গায় চেঞ্জ হওয়ার পর, যখন যে আরেকজন ফারাদ সাহেব বা আপনি বা কেউ যে যখন বসছেন, কিন্তু তার আশেপাশে যারা আছে তারা কিন্তু চেঞ্জ হয় নাই। আজকে বিধায়ী কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও এই অবস্থা, একা সবাই ফারুকের উপরে পয়েন্ট আউট করছে, বাট হি হ্যাজ নাথিং টু ডু ইট বিকজ হি স্টিল ওয়ার্কিং উইথ দ্য সেম পিপল ফর লাস্ট 10 years। দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেম বোর্ড। সেম জিনিসটাই এখানে একটু সিমিলারিটি আছে আমাদের গভর্নমেন্টের মধ্যে। বাট আমি মনে করি যে ডক্টর ইউনূস এবং যারা ওখানে যারা আছে, দে আর জেন্টলম্যান, দে উইল কিপ দ্য জেন্টলম্যান প্রমিস যে রাইট টাইমেই তারা ইলেকশনটা দিবে। আমি মানে স্ট্রংলি বিলিভ করি। আরেকটা কথা, আমি একটু ছোট্ট কথা ভাইয়ের সাথে এবং ফাহাদ ভাইয়ের সাথে টেনে এমনি বলি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 50 জন নিয়ে আজকে এনসিপি দাঁড়িয়েছে, আমি মনে করি যে তারা এখানে একটা খুঁটি দিল। দে উইল কাম, দে আর ফোরকাস্টিং ফ্রম নাও টু 5 years টাইম। যখনই আপনি যে বললেন পিছা 5 বছর পরে হোক, দে উইল বি এ অবস্টিকল ফর এনিবডি। আজকে আমি যদি একটা পাওয়ার এসে আমি যদি কোনো মানে ইমোরাল কোনো কিছু যদি করি, আনরিয়ালিস্টিক কোনো কিছু, আনইথিক্যাল কোনো কিছু করি, আমি ব্রাইব দিয়ে ওটাকে ঠিক করলেও there will be a wall, big wall, সেটা হলো এনসিপির মতো একটা দল, তারা they are creating that kind of exactly thing. So এখানে আপনি বিএনপি বা জামাত বা যারা আছে, they are all well experienced পলিটিক্যাল দিক দিয়ে। এতটা বছর তারা যে কষ্ট করেছে, বিএনপির বড় বড় নেতারা শেষ হয়ে গেছে, মারা গেছে, they are financially penalized, অনেকের অনেক কিছু হয়েছে, তারপরেও যে ধরে রেখেছে। তবে আমি একটা যেটা আমি ভাইয়ের সাথে আজকে কথা বলছিলাম অন্য রুমে, যে তারেক জিয়া যদি কোনোদিন বাংলাদেশে আসে, বিএনপির যে চেয়ারম্যান, সো আমার মনে হয় থিংক উইল বি বেটার ফর বিএনপি। এই যারা এইভাবে চিন্তাধারা করছে, আমার মনে হয় না ওনার সাথে তাদের চিন্তার সাথে মিলবে না তারেক জিয়ার সাথে। বিকজ এখানে আমি একটু কথা আমি শেষ করি, তারপর দেন ইউ গ্র্যাব মাই ওয়ার্ড প্লিজ। সো এই জায়গাটা তারেক জিয়া যেই তারেক জিয়াকে আমরা দেখেছি, আর এখন যেই তারেক জিয়া যে আমি তাকে অনার দিয়ে কথা বলছি, হি হ্যাজ টোটালি ফ্লিপ এভরিথিং। বাট একটাই প্রবলেম হয়ে গেছে যে মিসেস তারেক জিয়া এসেছে বাংলাদেশে, এসে আছে কিনা আমি জানি না, বাট আজকে যদি তারেক জিয়া ভাইও যেটা বলেছিল যে 5ই আগস্টের পর যদি 10 তারিখের ভিতরে বাংলাদেশে আসতে পারতো, আসলে হয়তো 3 দিন 4 দিন 10 দিন বা এর বেশি তার হয়তো কাস্টাডি বা জেলে যেতে থাকার এর বেশি হতো না। থিঙ্ক ইট হ্যাভ বিন চেঞ্জ এ লট বাংলাদেশে আজকে, তারেক জিয়ার প্রতি, বিএনপির প্রতি।
এখন বিএনপির যারা যেই এতদিন কষ্ট করে আসছে, অনেক নিউজ দেখে দেখে হাসি লাগে, এখন বিএনপির জন্য কষ্ট হয়, এত কষ্ট করেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব, খালেদা জিয়া, আর তারেক জিয়া সাহেব এবং কোকো মারা গেছে, তাদের কষ্ট তারা কেউ অন্যান্যরা কেউ দেখে না, মনে হয়তো ভুলে গেছে যে দে আর ডুইং দ্য সেম থিং। আজকে দেখেন আপনারা একটা কথা বলছিলেন যে এখানে কার দোষ, তাহলে আমি একটা কথা বলছি, অ্যাকসেপ্টেন্সের দোষ। আমরা গ্রহণ করে নিতে পারছি না। আমি আজকে ফরাদ ভাই আমাদের অনেক সিনিয়র, আই মাইট সে সামথিং রং, আই মাইট ডু সামথিং রং, হি হ্যাজ দ্য রাইট, অ্যান্ড ইফ হি ইজ দ্য গার্ডিয়ান, হি হ্যাজ টু গিভ মি দ্য প্রপার প্যাথ, যে না ফাইজান আপনি এখানে ভুল করছেন, আপনি এদিক দিয়ে করেন, আই এম সাপোর্টিং ইউ, আপনি এদিক দিয়ে করেন। আমার এই জায়গাটা আমাদের ল্যাকিং আছে। আর সরকার, আমি মনে করি ডক্টর ইউনূস সরকার এখন যেভাবে যাচ্ছে, অনেক কিছুই খারাপ হচ্ছে, পলিটিক্যাল দিক দিয়ে অনেক দিক দিয়ে ল্যাকিং হয়ে যাচ্ছে, সব কিছু দিক দিয়ে, বাট হি ইজ ট্রাই টু বিল্ড আপ এ স্ট্রাকচার ফ্রম নাও টু 10 years, 15 years, 20 years টাইম, যাতে আমাদের কোনোদিন ফল ব্যাক করতে না হয়। রিমেম্বার ওয়ান থিং, ডক্টর ইউনূসের সাথে আমি ট্রাম্পের সাথে অনেক কিছু সিমিলারিটি পাই। ট্রাম্প ইজ এ ভেরি গুড সেলসম্যান, হি সেলস থিংস, হি বাই থিংস লাইক দ্যাট। সেম আপনি কোনোদিন যদি আপনি ডক্টর ইউনূসকে খেয়াল করেন, দেশের বাইরে যখন যায়, হি ডাজ, সে কাতারে গেছে, তার লোন পে অফ করেছে। ওয়াই লোন পে অফ করেছে? নট বিকজ অফ টু গেট দিস প্রাইড, অফকোর্স ইটস এ প্রাইড, তোমার সাথে বসার আগে আমি আমার লোন আমি পরিশোধ করে দিচ্ছি। দের ইজ সামথিং এলস, হি গট ইট ফ্রম দেয়ার। There is something same like a Trump there. This is how it is, the president. আমরা ওইখানে যে আমি তিস্তা বন্ধ করতে ওইটা রাখেন, অসুবিধা নাই, আমার দেশে এইভাবে চলুক, ওইটা করুক। No, this is not the way. He is going proper way. আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে আর কথা না বাড়াই, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বর্তমান প্রেক্ষিত নিয়ে, রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে কথা বললাম। আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।